নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই মুহূর্তে যেটা আমাদের কাছে সব থেকে বড় খবর সেটা হচ্ছে 25,753 জনের যে চাকরি চলে গেছিল এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কিন্তু এই মুহূর্তে 7 দিনের জন্য মানে আগামী সোমবার পুনরায় শুনানি হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিবিআই এর উপরে স্থগিতাদেশ দিয়েছে যাতে কোনো রকম তদন্ত না করতে পারে এই মুহূর্তে। 3 নম্বর হচ্ছে যে একেবারে পরিষ্কার বলেছেন যে ওএমআর সিট যদি না পাওয়া যায় তাহলে বুঝবো কি করে যে কে জেনুইনলি পাস করেছে কে জেনুইনলি পাস করেনি। শ্রমিক দা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আপনাকেও আমরা আগেরবারও বলেছিলাম আগের ইন্টারভিউতে, যে এসএসসি কে বহুবার চেয়েছে কলকাতা হাইকোর্ট এসএসসির কাছ থেকে ওএমআর সিটের ডকুমেন্ট। সেটা যদি দিতে না পারে তাহলে কিসের ভিত্তিতে প্রমাণ করবে যে এ মানে জালি করে ঢুকেছে বা এ জালি করে ঢোকেন? হ্যাঁ, এটা তো ঠিক যে লাস্ট 6 বছর বা 6.5 বছর ধরে যে মামলাগুলো হয়েছে সেই তাতে যত অর্ডার আছে এই সংক্রান্ত এই 112টা যে মামলা একসাথে নিষ্পত্তি হয়েছে কলকাতা হাইকোর্টে, তাতে বিভিন্ন মামলার বিভিন্ন স্টেজে অর্ডার আছে যে এসএসসি কে রিপোর্ট দিতে হবে, এসএসসি কে বলতে হবে কতজন ঠিকভাবে পাস করেছে, কার কত নম্বর সেগুলো জানাতে হবে এবং ওএমআর মার্কশিট প্রকাশ করতে হবে। কিন্তু এসএসসি কোনো রকম কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি বা কোর্টের কোনো নির্দেশ তারা পালন করেনি, যার জন্য বাধ্য হয়ে কোর্ট যখন সিবিআই তদন্তের আদেশ দেয় তখন সিবিআই কিছু ইনভেস্টিগেশন করে, আপনারা জানেন, এবং সেই ইনভেস্টিগেশনে প্রকাশ থাকে যে পরবর্তীকালেও এসএসসিও এসে হাইকোর্টে জানায় যে তারা নাকি অরিজিনাল যত মার্কশিট যত ওএমআর শিট ছিল সমস্ত কিছু তারা ডিলিট করে দিয়েছে বা ডিস্ট্রয় করে দিয়েছে। তখন ওই নাইসা থেকে তার ডুপ্লিকেট কপিগুলো উদ্ধার হয়, কিন্তু সেইগুলো বলছে যে 3টে হার্ড ডিস্কের মধ্যে রয়েছে। হাইকোর্ট বলে যে সেগুলোকে অ্যাসেসমেন্ট করো, যদি সেগুলোর মধ্যে থেকে জেনুইন পাওয়া যায় সেই অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করে ওয়েবসাইটে নিয়ে আসো, এবং যারা যারা রিক্রুটমেন্ট হয়েছিল তাদের সবারই আবার একটা সিলেকশন টেস্টের ব্যবস্থা করে। রাজ্য সরকার এবং যাদের চাকরি চলে গেছে অলমোস্ট সবই ক্যান্ডিডেট, তাহলে সবাই যায়নি, বাট রাজ্য সরকার সবার হয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল, মানে এসএলপি ফাইল করেছিল। সেই এসএলপি আজকে হিয়ারিং ছিল, প্রধান বিচারপতি সহ আরো 2 জন বিচারপতি মামলাটি শুনেছেন। কিন্তু মামলাটা শুনে আমরা সুপ্রিম কোর্ট থেকে যে স্টে বা এত যে ক্যান্ডিডেট তারা যে তাদের একটা চাকরি তারা ফিরে পাবে এই যে একটা তারা আশায় বসেছিল, সেই আশা কিন্তু কার্যত আজকে পরিপূর্ণ হয়নি। তার কারণ হচ্ছে আপনি যদি আজকে দেখেন সুপ্রিম কোর্ট কিন্তু আজকে মামলার মেরিট নিয়ে কোনো কথাই বলেনি। সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে সেটা আপনাদের আমি বলবো যে সুপ্রিম কোর্ট এইটুকুই বলেছে যে এই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং রয়েছে সেই জন্য সিবিআই কোনো ফার্দার তদন্ত এই মুহূর্তে প্রসিড করতে পারবে না, এই কথাটা সুপ্রিম কোর্ট বলেছে। আর বলেছে যে কাউকে মানে ওই তদন্তের বিষয়ে কাউকে গ্রেপ্তার করা বা কাউকে ডাকা এগুলো করা যাবে না। এর পাশাপাশি বলেছে যে আরো যারা ব্যক্তি রয়েছেন তারা যারা ইন্টারেস্টেড পার্সন রয়েছেন তারা সামনের সোমবার অবধি সময়, তারা যদি চান তারা এই মামলায় এসে অ্যাড হতে পারে এইটা, এবং সামনের সোমবার অবধি সিবিআই এর সমস্ত গতি প্রকৃতি বা অন্যান্য যে সমস্ত তদন্ত এই মামলা নিয়ে হওয়ার কথা যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল সেইটা একটা টেম্পোরারি স্টে দেওয়া হয়েছে। এটা কোনো ফ্রুটফুল অর্ডার নয়, হয়তো সামনের সোমবার আমরা অপেক্ষা করে থাকবো, কিন্তু আমার মনে হয় প্রতীক্ষার অবসান ভোটের পরে ছাড়া হবে না। তার কারণ হচ্ছে বিভিন্ন রকম প্রেশার রয়েছে, এবং আপনাদের বলি যে এই মামলা হিয়ারিং করতে গেলে সুপ্রিম কোর্টে তাছাড়াও ইলেকশন সংক্রান্ত মামলা কিছু রয়েছে এবং অন্যান্য মামলা রয়েছে। সামনের সোমবার কি অর্ডার হয় সেটা তো আমরা অবশ্যই দেখব, কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে যে চাকরিজীবীদের ভবিষ্যৎ এইটা নিয়ে সুপ্রিম কোর্ট কতটা সিরিয়াস হবে সেটা কিন্তু একটা এখনো প্রশ্নের মুখেই থেকে গেল। আদৌ কি সুপ্রিম কোর্ট মনে করে যে সেই চাকরিজীবীদেরকে রিভাইভ করা উচিত? কারণ এই যে রিক্রুটমেন্ট প্রসেস এইটা কিন্তু একটা খুব গোলমেলে প্রসেস। আবার যদি রিক্রুট করতে হয় তাদের সেই মেরিটও থাকবে না, তাদের সেই বয়সও থাকবে না, সুতরাং এই জায়গায় একটা সমস্যা তৈরি হবে। সুপ্রিম কোর্ট আজকে কোনো কিছুই ক্ল্যারিফাই করেনি বলা যেতে পারে,
সুতরাং চাকরিজীবী যে ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল, বা আপনি যে প্রশ্নটা করলেন তার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো যে চাকরিজীবীদের ভবিষ্যৎ কতটা আছে, বা তারা চাকরি ফিরে পাবে কিনা, বা কি হতে চলেছে, এইটা এখনো পর্যন্ত বলার মতন সময় আসেনি। আজকে শুধু সামান্য কিছু হিয়ারিং হয়েছে, যদিও আজকে প্রধান বিচারপতি এবং অন্যান্য যারা বিচারপতি তারা বহু প্রশ্ন তুলেছেন এবং বহু পয়েন্ট তারা রেজ করেছেন, সেইগুলো নিয়ে পরবর্তীকালে হয়তো হিয়ারিং হবে এবং আমরা ভবিষ্যৎটা দেখতে পাবো। কারণ আমার এটা বারবার মনে হয়েছে যারা জেনুইন তাদের চাকরি কোনো মতেই যাওয়া উচিত নয়, তাদেরকে অন্তত স্টে আজকে সুপ্রিম কোর্ট দিতে পারতো। কিন্তু সুপ্রিম কোর্টের যে 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 মেজরিটি থেকে স্টেটা দেওয়া হবে, বা যে জায়গাটা থেকে স্টেটা দেওয়া হবে, যে ডকুমেন্টসের ওপর বেস করে দেওয়া হবে, সেই ডকুমেন্টসটাই তো এসএসসি প্রডিউস করতে পারেনি, ওএমআর মার্কশিট নেই। এবং সুপ্রিম কোর্টও ধন্দে আছে। লেটার সি, আমার মনে হয় অনেক বড় হিয়ারিং হবে এবং চাকরিজীবীদের ভবিষ্যৎ ঝুলে থাকবে। একদম শ্রমিকদা, এই জায়গা থেকে আপনাকে আরেকটা বড় প্রশ্ন করছি, যেটা হচ্ছে প্রধান বিচারপতি বেঞ্চে যখন এই মামলাটা ফাইল আপ হয়, প্রধান বিচারপতি কিন্তু তখনই বলে দিয়েছিল যে এটা 3 মেতে আমি শুনবো, কিন্তু কেন, কোন রহস্যের বলে আজকে টেনে আনা হলো? এবং আজকে কিন্তু খুব বেশিক্ষণ সময় হলো না হিয়ারিংটা, খুব সামান্য সময়ের মধ্যেই কিন্তু বেঞ্চ বন্ধ হয়ে গেল। এটা একটু বলবেন, মানে এই বিষয়টা আপনার কি মনে হচ্ছে? দেখুন, এটা তো একটা বড় সাবজেক্ট না? বড় সাবজেক্ট। ব্যাপার হচ্ছে যে যেহেতু এতজনের চাকরি চলে গেছে, তারপরে আরো একটা সমস্যা তৈরি হচ্ছে যে ইলেকশন কমিশনার ক্রমাগত রাজ্য সরকারের উপর একটা চাপ বাড়িয়ে যাচ্ছে। কারণ এই 25,700 জন যাদের চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে প্রায় 18 থেকে 19,000 লোক ইলেকশন ট্রেনিং এর জন্য অলরেডি ট্রেনিং নিয়েছিল। তারা সরকারি মানে অফিসার হিসেবে বিভিন্ন জায়গায় তাদের ইলেকশন কন্ডাক্ট করতে যাওয়ার কথা, এবং ইলেকশন ইজ গোয়িং অন। সেই জন্য রাজ্য সরকার চাইছিল না যে এত দেরি করে হিয়ারিংটা হোক। পাশাপাশি দেখুন, ভোটের রাজনীতি এই রাজ্য সরকারের কাছে একটা অনেক বড় বিষয়। তার কারণ হচ্ছে যে ভোট বিভিন্ন জায়গায় চলে আসছে। রাজ্য সরকার 26 তারিখ ভোট ছিল, আবার সামনে এই মাসের মধ্যে ভোট রয়েছে। সুতরাং ভোটের কথা, ভোটের ক্যালকুলেশনের কথা চিন্তা করে তারা ভেবেছিল যে আমাদের দ্রুত শুনানির প্রয়োজন, যত দ্রুত শুনানি হবে তত সময়টা কম লাগবে এবং ভোটের ময়দানে তত হয়তো একটা ফায়দা তুলতে পারবে রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টও একটা জিনিস দেখুন, একটা রাজ্যের সর্বোচ্চ কোর্ট, দেশের সর্বোচ্চ কোর্ট, তার একটা মামলা শুনতে গেলে যে প্রস্তুতিটুকু দরকার, যে কাগজপত্রের সময়টুকু দরকার, সেই সময়টুকু যদি তাকে দেওয়া না হয়, তাহলে অবভিয়াসলি কোনো কোর্ট সেইটাকে ঠিকভাবে শুনতে পারবে না, যেটা আজকের ক্ষেত্রে হয়েছে। তার কারণ হচ্ছে, আপনাকে আমি বলি, আজও আমরা দেখেছি প্রচুর লোক লাইন দিয়েছেন এখানে, যারা সুপ্রিম কোর্টে মামলাটা লড়ছেন তাদের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, বা তাদের ওকালতনামাও সুপ্রিম কোর্টে ফাইল করার জন্য। কারণ রাজ্য সরকার সবার হয়ে লড়ছে, কিন্তু এই রাজ্য সরকারের ওপর মানুষের কোনো আস্থা বা বিশ্বাস কিছুই নেই। তার কারণ হচ্ছে যেভাবে রাজ্য সরকারের একের পর এক দুর্নীতি ধরা পড়েছে, ক্যান্ডিডেটরা এখন নিজেরাই মামলা করতে চাইছেন। বহু ক্যান্ডিডেট অলরেডি মামলা করেছেন, বাকি যারা রয়েছেন তারাও মামলার দিকে যেতে চাইছেন। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এতগুলো ক্যান্ডিডেট, সুপ্রিম কোর্ট হয়তো তাদেরকে কিছুটা সময় দিতে চেয়েছিল, যে একটা মোটামুটি ক্যান্ডিডেট যদি চলে আসে তারপর সবারটা শুনবো। তার কারণ হচ্ছে যে কোর্ট মানে মামলা হতে হতে আবার যদি নতুন ক্যান্ডিডেটরা এসে জয়েন করে, তখন তারা আবার বলবে তাদের কিছু নতুন পয়েন্ট বলার থাকতে পারে, মামলা বিঘ্নিত হবে, হিয়ারিং বিঘ্নিত হবে, আখেরে ক্ষতিটা হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা চাকরি হারিয়েছে, অথবা যারা বলতে চায় যে অন্যায়ভাবে এই অর্ডারটা দেওয়া হয়েছে, হাইকোর্টের অর্ডারটা, তাদেরও ক্ষতি হবে। কিন্তু তারা সেটা বুঝলো না, কি ইকুয়েশনে জোর করে তারা করতে চাইলো আমি জানি না। তার কারণ হচ্ছে রেজিস্ট্রি যদি বলে যে 2 দিন পরে শুনবো, সেক্ষেত্রে এর মধ্যে আরো একটা ব্যাপার রয়েছে। কারণ আমরা দেখেছি যে শুক্রবার সাধারণত যদি হিয়ারিং থাকে, কোনো কারণে যদি সেই হিয়ারিংটা না হয়, তারা সেটাই চেয়েছিল যে কোনো কারণে যদি হিয়ারিংটা না হয়, সেটা সাধারণত সামনের সপ্তাহে চলে যায়। এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা নিয়ম। হয়তো 3 তারিখ হিয়ারিং করার কথা বলা হয়েছে, যেহেতু 3 তারিখ শুক্রবার। রাজ্য সরকার ভেবেছে যদি কোনো কারণে কোনো ডকুমেন্টসের অভাবে যদি 3 তারিখ বলে যে হিয়ারিং হবে না, তাহলে আরো 1 সপ্তাহ পিছিয়ে যাবে। সেই জন্য রাজ্য সরকার তড়িঘড়ি করে সপ্তাহের প্রথম দিনই শোনানোর চেষ্টা করেছে, এবং শুনিয়ে যদি আবার ফার্দার শোনায়, কিন্তু সেটা কোনো লাভ আলটিমেটলি হলো না। সেই মামলাটা চলে গেল আরো 7 দিন পেছনে, এবং আরো যারা ক্যান্ডিডেট তারাও একটা সুযোগ পেয়ে গেল এই মামলায় তাদের বক্তব্য তুলে ধরার। পাশাপাশি যে স্টেটা দেওয়া হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট আক্ষরিক অর্থে ভালো স্টে দিয়েছে। তার কারণ যখন কোনো মামলা পেন্ডিং থাকে, হিয়ারিং পেন্ডিং থাকে, তখন তদন্তটা পেন্ডিং রাখা উচিত, বা তদন্তটা সেখানে স্লট করা উচিত, বা তদন্তটা বন্ধ রাখা উচিত। সেই দিক থেকে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। কারণ দেখা গেল সিবিআই এমন কাউকে ডাকলো, সে হয়তো উপযুক্তভাবে চাকরি পেয়েছে, কিন্তু সিবিআই এর কাছে সঠিক তথ্য নেই। সেই জন্য কোর্ট যে স্টেটা দিয়েছে, আমি মনে করি আইনের দিক থেকে
দেশের প্রধান বিচারপতি তিনি যে দিয়েছেন এবং অন্যান্য যারা বিচারপতি রয়েছেন তারা যে স্টেটা দিয়েছেন সেটা সদর্থক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিক দা। দর্শক, আপনাদের সামনে আমরা আর কিছুই বলবো না, আমরা এইটাই কিন্তু বলার চেষ্টা করেছিলাম গত কয়েকদিন আগে থেকে, যে বলেছিলাম যে 3রা মে প্রধান বিচারপতি শুনবেন বলেছিলেন, সেই নিয়ে অনেকে অনেক কিছু বলেছিলেন, কিন্তু যাই হোক আজকে সোমবার দিনকে শুনানি হয়েছে, কিন্তু সেই শুনানি আলটিমেটলি কিন্তু পিছিয়ে গেল আগামী সোমবার পর্যন্ত। আপনাদের যা বক্তব্য আছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।